নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে আসলাম তোমাদের জন্য বাংলা এসএলএসটির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে তোমাদের জন্য রয়েছে সমগ্র বাংলা এসএলএসটি সিলেবাসের উপর থেকে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই তোমরা অবশ্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা বাংলা এসএলএসটির আগের আপলোড করা ক্লাসগুলি দেখোনি, তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তোমরা সমস্ত বাংলা এসএলএসটির গুরুত্বপূর্ণ ক্লাসের প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারবে। আর যারা আমাদের অনলাইন পেড মক টেস্টের কোর্স নিতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে মেসেজ করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। চলো 1 নম্বর প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো, বিরিঞ্চি বাবা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতবর্ষ, বিচিত্রা, কল্লোল নাকি প্রবাসী? তো যারা পারবে প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করে জানাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতবর্ষ পত্রিকায়। তো বিরিঞ্চি বাবা গল্পটি কে লিখেছেন? রাজশেখর বসু। চলো এ সম্পর্কে কিছু দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিরিঞ্চি বাবা গল্পের লেখক হচ্ছেন রাজশেখর বসু। তিনি পরশুরাম ছদ্মনামে ব্যঙ্গ, কৌতুক ও বিদ্রুপাত্মক কথা সাহিত্যের জন্য বিখ্যাত। 1955 খ্রিস্টাব্দে আনন্দীবাই ইত্যাদি গল্প গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, রাজশেখর বসু চলন্তিকা অভিধান প্রণয়ন করেন। সেই চলন্তিকা অভিধানটি কত সালে প্রকাশিত হয়? 1937 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে রাজশেখর বসুর বাংলা অভিধান। চলো পরবর্তী প্রশ্নে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি? প্রাগৈতিহাসিক, অতসী মামি, সরীসৃপ নাকি হারানের নাথ জামাই? তো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম হয়ে যাবে অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতসী মামি প্রকাশিত হয়েছিল কবে? 1928 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায়? বিচিত্রা পত্রিকায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস হচ্ছে দিবারাত্রির কাব্য। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে জননী। যদি প্রশ্ন করা হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাসের নাম কি, তাহলে হবে দিবারাত্রির কাব্য। আর প্রকাশিত উপন্যাস হচ্ছে জননী। প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে জননী। কত সালে প্রকাশিত হয়? 1935 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা নাকি প্রথম প্রতিশ্রুতি? তো আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি কত সালে প্রকাশিত হয়? 1964 খ্রিস্টাব্দে। সুবর্ণলতা 1967, বকুল কথা 1973। এই তিনটি উপন্যাস একত্রে কী নামে পরিচিত? ত্রয়ী উপন্যাস নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, বেদের বহর ভাসিয়া চলেছে, বহর শব্দের অর্থ কী? নৌকার শ্রেণী, ময়ূরপঙ্খী নৌকা, নৌকার পাল নাকি সবগুলি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নৌকার শ্রেণী। 5 নম্বর প্রশ্ন, সুজাতা নিম্নলিখিত কোন উপন্যাসের চরিত্র? প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, 1084 মা নাকি অগ্নি পরীক্ষা? প্রত্যেকের সঠিক উত্তর কমেন্ট করে জানাও কোনটি হবে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1084 মা। 1084 মা কত সালে প্রকাশিত হয়? 1974 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটি 1970-এর দশকে পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তাহলে পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কোন উপন্যাস? 1084 মা। তো এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি কী কী? সুজাতা, ব্রতী, দিব্যনাথ। 6 নম্বর প্রশ্ন,
বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাকি জগদীশচন্দ্র বসু? বিজ্ঞান রহস্য প্রবন্ধের লেখককে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে প্রকাশিত হয় দেখো? 1875 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1922, 1920, 1924 না 1926? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1922। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা রয়েছে? 12টি কবিতা রয়েছে। প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। 8 নম্বর প্রশ্ন, রামের সুমতি গল্পের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি প্রেমেন্দ্র মিত্র? তো রামের সুমতি গল্পের লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো, রামের সুমতি গল্পটি প্রকাশিত হয়েছিল কবে? 1914 সালে। এই গল্পের প্রধান চরিত্রগুলি কী কী? রামলাল, শ্যামলাল, নারায়ণী, নৃত্যকালী, দিগম্বরী, ভোলা, গোবিন্দ। তোমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ছোট গল্পের চরিত্রগুলি ভালোভাবে মনে রাখবে। চলো 9 নম্বর প্রশ্নে, কবি কাজী নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি, বিদ্রোহী, প্রলয়োল্লাস নাকি খিয়াপাড়ার তরণী? তো কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। কবি কাজী নজরুল ইসলাম একটি উপন্যাস রচনা করেছিলেন, সেটির নাম কি? বাঁধন হারা। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের নাম কি? বাঁধন হারা। কে লিখেছেন? কবি কাজী নজরুল ইসলাম। এটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? মুসলিম ভারত পত্রিকায়। এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1927 সালে। 10 নম্বর প্রশ্ন, বিল্বমঙ্গল নাটকটি কার রচনা? গিরিশচন্দ্র ঘোষের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, অমৃতলাল বসুর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের? তো বিল্বমঙ্গল এই নাটকটি রচনা করেছেন গিরিশচন্দ্র ঘোষ। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গিরিশচন্দ্রের একটি ঐতিহাসিক নাটক? আলাউদ্দিন, ছত্রপতি শিবাজি, গৈরিক পতাকা নাকি মহারাজ নন্দকুমার? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ছত্রপতি শিবাজি। গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলি কী কী? সিরাজদৌল্লা 1906, মীর কাসিম 1906, ছত্রপতি শিবাজি 1907 ও অশোক 1911। 12 নম্বর প্রশ্ন, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। উদ্ধৃত পঙ্ক্তিটি কোন কাব্যের অন্তর্গত? ছবি ও গান, কড়ি ও কমল, প্রভাত সঙ্গীত নাকি মানসী? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে প্রভাত সঙ্গীত। 13 নম্বর প্রশ্ন, সুরদাসের প্রার্থনা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? সোনার তরী, বলাকা, পুনশ্চ নাকি মানসী? সুরদাসের প্রার্থনা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানসী। 14 নম্বর প্রশ্ন, শারদামঙ্গল কাব্যের কয়টি স্বর্গ রয়েছে? 5টি, 4টি, 3টি নাকি 6টি? শারদামঙ্গল কাব্যের কয়টি স্বর্গ রয়েছে? তো শারদামঙ্গল কাব্যের 5টি স্বর্গ রয়েছে। শারদামঙ্গল কাব্য কে রচনা করেছেন? বিহারীলাল চক্রবর্তী। বিহারীলালের শারদামঙ্গল কাব্যের সঙ্গে শেলির হেম টু ইন্টেলেকচুয়াল বিউটির কেন্দ্রীয় ভাবের সাদৃশ্য পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কি? লক্ষণ বর্জন, জনা,
পাণ্ডবের অজ্ঞাতবাস নাকি রামের বনবাস? গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কি? তো গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম হচ্ছে জনা। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক জনা প্রকাশিত হয়েছিল কবে? 1894 খ্রিস্টাব্দে। গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকের প্রধান চরিত্রগুলি কী কী? জনা, নীলধ্বজ, মদন মঞ্জুরি। তো গিরিশচন্দ্রের প্রথম সার্থক ঐতিহাসিক নাটকের নাম কি? চণ্ড। গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটকের নাম প্রফুল্ল, যেটি প্রকাশিত হয়েছিল কবে? 1889 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? ভিখারিণী, দেনা পাওনা, মন্দির নাকি করুণা? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম হয়ে যাবে দেনা পাওনা। আর ভিখারিণী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। যদি সার্থক বলা হয় তাহলে দেনা পাওনা, আর যদি বলা হয় প্রথম ছোট গল্প বাংলা সাহিত্যের তাহলে ভিখারিণী। ভিখারিণী ছোট গল্পের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প এটি। প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? ভারতী পত্রিকায়। কত খ্রিস্টাব্দে? 1874 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, রাজশেখর বসু প্রথম কোন রচনায় পরশুরাম ছদ্মনামটি ব্যবহার করেন? শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, গড্ডালিকা, কজ্জলি নাকি হনুমানের স্বপ্ন? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। সিদ্ধেশ্বরী লিমিটেড প্রকাশিত হয়েছিল কবে? 1922 সালে। 18 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে সর্বাধিক পদ পাওয়া যায়? বানখণ্ড, হারখণ্ড, দানখণ্ড নাকি জন্মখণ্ড? কোনটি হবে সঠিক উত্তর? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডে সর্বাধিক পদ রয়েছে সেটি হচ্ছে দানখণ্ড। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? বিষের বাঁশি, অগ্নিবীণা, চক্রবাক নাকি ঝিঙে ফুল? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অগ্নিবীণা। কাজী নজরুল এর বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। কবিতাটির প্রথম প্রকাশ নিয়ে মতভেদ রয়েছে। প্রান্তোষ চট্টোপাধ্যায়ের মতে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল মুসলিম ভারত পত্রিকায়, বিজলি পত্রিকায় প্রকাশের আগে। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 সালের 6 জানুয়ারি। 20 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ তাঁর খেয়া কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? সত্যেন্দ্রনাথ ঠাকুরকে, জগদীশচন্দ্র বসুকে, দেবেন্দ্রনাথ ঠাকুরকে নাকি অতুল প্রসাদ সেনকে? তো রবীন্দ্রনাথ খেয়া কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন জগদীশচন্দ্র বসুকে। সত্যেন্দ্রনাথ ঠাকুরকে কোন কাব্যগ্রন্থ উৎসর্গ করেন? কড়ি ও কোমল। জগদীশচন্দ্র বসুকে কথা কাহিনী ও খেয়া কাব্যগ্রন্থ দুটি উৎসর্গ করেন। আর নৈবেদ্য কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন দেবেন্দ্রনাথ ঠাকুরকে। 21 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ তাঁর গোরা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? সৌদামিনী দেবী, রথীন্দ্রনাথ ঠাকুর, প্রমথনাথ চৌধুরী নাকি রাজশেখর বসু? তো রবীন্দ্রনাথ তাঁর গোরা উপন্যাসটি উৎসর্গ করেছেন রথীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ তাঁর গোরা উপন্যাসটি তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। গোরা উপন্যাসের প্রধান চরিত্রগুলি কী কী? গোরা, বিনয়, সুচরিতা, ললিতা। গোরা রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস, কারণ রবীন্দ্রনাথের যে বিখ্যাত 12টি উপন্যাস রয়েছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম উপন্যাস হচ্ছে গোরা। রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস এটি। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কবে? 1910 সালে। 22 নম্বর প্রশ্ন,
হিংটিং ছট কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের? মানসী, সোনার তরী, চিত্রা নাকি চৈতালি? তো হিংটিং ছট কবিতাটি রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থের। সোনার তরী কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবে? 1894 খ্রিস্টাব্দে। সোনার তরী কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় কাকে? দেবেন্দ্রনাথ সেনকে। সোনার তরী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কিছু কবিতা হলো সোনার তরী, বিম্ববতী, বর্ষাযাপন, হিংটিং ছট, বৈষ্ণব কবিতা, দুই পাখি, যেতে নাহি দিব, বসুন্ধরা, নিরুদ্দেশ যাত্রা। সুরদাসের প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানসী। রবীন্দ্রনাথের দীর্ঘ প্রসারী কাব্য জীবনকে যে কয়েকটি পর্বে ভাগ করা যায় তার ঐশ্বর্য পর্বের অন্তর্গত হচ্ছে মানসী। এ পর্বে রয়েছে সোনার তরী, চিত্রা, চৈতালি কাব্যগ্রন্থগুলি। মানসী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1890। সোনার তরী 1894, চিত্রা 1896, চৈতালি 1896। মানসী কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় কাকে? মৃণালিনী দেবীকে। তারপরে দেখো মানসী কাব্যগ্রন্থের কিছু কবিতা হলো উপহার, শূন্য হৃদয়ের আকাঙ্ক্ষা, আত্মসমর্পণ, নিষ্ফল কামনা, অহল্যার প্রতি। 24 নম্বর প্রশ্ন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। উক্তিটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের? প্রভাত সঙ্গীত, কড়ি ও কোমল, সন্ধ্যা সঙ্গীত নাকি ছবি ও গান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কড়ি ও কোমল। 25 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর পিতার নাম কি? কমলাকান্ত চক্রবর্তী, সনাতন চক্রবর্তী, হৃদয় মিশ্র নাকি সুবুদ্ধি মিশ্র? তো মুকুন্দরাম চক্রবর্তীর পিতার নাম হচ্ছে হৃদয় মিশ্র। 26 নম্বর প্রশ্ন, ব্যথার বাঁশি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রাখালি, নকশি কাঁথার মাঠ, ধান ক্ষেত নাকি সজন বাদিয়ার ঘাট? তো ব্যথার বাঁশি কবিতাটি নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের অন্তর্গত। 27 নম্বর প্রশ্ন, পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো, ভাই বোন বলতে কাদের কথা বলা হয়েছে? রূপাই ও মধু, কালকেতু ও ফুলরা, রূপাই ও সাজু নাকি এদের কেউ নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রূপাই ও সাজু। 28 নম্বর প্রশ্ন, নব নব সৃষ্টি প্রবন্ধে লেখকের মতে বাংলায় প্রবেশ করা বিদেশি শব্দের মধ্যে প্রধান হল আরবি, ফার্সি, ইংরেজি নাকি সবগুলি? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলি, অর্থাৎ আরবি, ফার্সি, ইংরেজি। 29 নম্বর প্রশ্ন, বুকের মানিককে বুকে ধরে তুমি খোঁজো তার দেশে দেশে। কে বুকের মানিক দেশে দেশে খুঁজে বেড়ায়? সাধারণ মানুষ, নাস্তিকেরা, ঋষি দরবেশ নাকি সবাই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঋষি দরবেশ। 30 নম্বর প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রকাশিত পত্রিকা হল কল্লোল, যুগান্তর, সঞ্জীবনী নাকি কৃত্তিবাস? সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রকাশিত পত্রিকার নাম কি? তো সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রকাশিত পত্রিকা হল কৃত্তিবাস। 31 নম্বর প্রশ্ন, গার্সিয়া মার্কেসের গল্প সমগ্র বাংলায় অনুবাদ করেছেন কে? অলোকরঞ্জন দাশগুপ্ত, বুদ্ধদেব গুহ, অমিতাভ রায় নাকি বুদ্ধদেব বসু? তো গার্সিয়া মার্কেসের গল্প সমগ্র বাংলায় অনুবাদ করেছেন বুদ্ধদেব গুহ। 32 নম্বর প্রশ্ন, কালিদাসের ঋতুসংহার কাব্যের সর্গসংখ্যা কয়টি? 5টি, 6টি, 17টি নাকি 18টি? তো কালিদাসের ঋতুসংহার কাব্যের সর্গসংখ্যা হচ্ছে 6টি। 33 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত শত্রুকে নিশ্চিহ্ন করার অস্ত্রের নাম হলো স্নাফগান, লুমিনিম্যাক্স, অ্যানাইহেলিন নাকি বটিকা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
অ্যানাইহিলিন। 34 নম্বর প্রশ্ন, কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে বিধ্বংসে? কাকে কেশরীর সঙ্গে তুলনা করা হয়েছে? বীরবাহু, নীলধ্বজ, মেঘনাদ নাকি সমুদ্র? কাকে কেশরীর সঙ্গে তুলনা করা হয়েছে? তো এখানে কেশরীর সঙ্গে তুলনা করা হয়েছে সমুদ্রকে। 35 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? মর্মবাণী, বন্দির বন্দনা, একটি কথা নাকি কঙ্কাবতী? বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে মর্মবাণী। উমাচরণ বাবু ভবিষ্যতে কার সমান লেখক হতে পারেন? বঙ্কিমচন্দ্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর? উমাচরণ বাবু ভবিষ্যতে কার সমান লেখক হতে পারেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। বক্তা কে? জয়রাম মুখোপাধ্যায়, নরেশচন্দ্র, নগেন ডাক্তার নাকি কুঞ্জবিহারী? তো উদ্ধৃত অংশটির বক্তা হচ্ছেন জয়রাম মুখোপাধ্যায়। পরশমণি শীর্ষক পদটি মূল গ্রন্থের কত সংখ্যক পদ? 42, 32, 52 নাকি 27? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় 42। 39 নম্বর প্রশ্ন, নগরলক্ষ্মী কবিতাটির কবিকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জয় গোস্বামী? নগরলক্ষ্মী কবিতাটির কবিকে? তো নগরলক্ষ্মী কবিতাটির কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন, কেহবা পেতেছে নববাণিজ্যের ফাঁদ? কে নববাণিজ্যের ফাঁদ পেতেছে? ডাকটিকিট, পোস্টমাস্টার, ডাকটিকিট সংগ্রাহক নাকি পিয়ন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডাকটিকিট। 41 নম্বর প্রশ্ন, সমাস নির্ণয় করুন ঘরে বাইরে। অলপ দ্বন্দ্ব, অলপ তৎপুরুষ, অলপ বহুব্রীহি নাকি নিত্য সমাস? তো ঘরে বাইরে এটি হয়ে যাবে দ্বন্দ্ব সমাস, ঘরে ও বাইরে, এটা অলপ দ্বন্দ্ব সমাস। তো অলপ দ্বন্দ্ব সমাস কি? যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে, অর্থাৎ সমাস হওয়ার পরেও পূর্বপদের বিভক্তি আগের মতোই থেকে যায়। 42 নম্বর প্রশ্ন, নৌকায় নদী পার হলাম, নৌকায় কোন কারক? কর্মকারক, কর্তৃকারক, অধিকরণ কারক নাকি করণ কারক? তো কোনটি হবে সঠিক উত্তর? নৌকায়, অর্থাৎ নৌকার দ্বারা নদী পার হলাম। তো দ্বারা দিয়া বোঝাচ্ছে এখানে কী হবে? করণ কারক হবে। 43 নম্বর প্রশ্ন, কোনটি তৎসম শব্দ? বিচ্ছেদ, ভুজঙ্গ, ঈশান নাকি সবগুলি? কোনটি তৎসম শব্দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলোই, অর্থাৎ বিচ্ছেদ, ভুজঙ্গ, ঈশান এই সবগুলোই হচ্ছে তৎসম শব্দ। 44 নম্বর প্রশ্ন, সবার উপরে মানুষত্ব, এখানে মানুষ কোন প্রকার বিশেষ্য? সংজ্ঞাবাচক, জাতিবাচক, সংখ্যাবাচক নাকি গুণবাচক? তো মানুষ এটি হয়ে যাবে জাতিবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদে কোনো জাতি বা এক ধর্ম বিশিষ্ট সকল ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। 45 নম্বর প্রশ্ন, অনল পুষিতে চাহি আপনার হিয়া মাঝে, আপনার এটি কোন শ্রেণীর সর্বনাম? নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, আত্মবাচক সর্বনাম নাকি অন্যাদিবাচক সর্বনাম? তো আপনার এটি হয়ে যাবে আত্মবাচক সর্বনাম। তো আত্মবাচক সর্বনামটা কি? যে সমাসে কারো সাহায্য না নেওয়ার ভাবটি বিশেষ জোরের সঙ্গে বোঝানো হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে, অর্থাৎ নিজস্ব আত্মভাব প্রকাশক সর্বনামকে বলে আত্মবাচক সর্বনাম। তো আত্মবাচক সর্বনাম যেমন কী কী? যেমন হচ্ছে স্বয়ং, আপনি, নিজ, নিজে নিজে, নিজ নিজ, নিজেকে, নিজেরে, এসব হচ্ছে আত্মবাচক সর্বনাম। চলো পরবর্তী প্রশ্নে।
সবচেয়ে শেষে যে এসেছিল সেই গিয়েছে সবার আগে সরে। গঠনগত বিচারে বাক্যটি কোন প্রকার বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নাকি কোনোটি নয়? তো এটি হয়ে যাবে জটিল বাক্য। তো জটিল বাক্য কি? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলে জটিল বাক্য। 47 নম্বর প্রশ্ন, সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ। ঘাসে কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক নাকি অধিকরণ কারক? সবুজ ঘাসে অর্থাৎ সবুজ ঘাসের দ্বারা ছেয়ে গেছে, তাহলে এটি হয়ে যাবে করণকারক। 48 নম্বর প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। বাক্যটি ভাব বাচ্যে রূপান্তরিত করলে কি হবে? তাকে আমি ছেড়ে দিলাম, আমার কর্তৃক তাকে ছাড়া হলো, আমার দ্বারা তাকে ছাড়লাম নাকি আমার তাকে ছাড়া হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমার তাকে ছাড়া হলো। 49 নম্বর প্রশ্ন, রাজকুমার কোন সমাসের উদাহরণ? কর্মধারয়, সম্বন্ধ তৎপুরুষ, বহুব্রীহি নাকি দ্বন্দ্ব? তো রাজকুমার এটি হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। রাজকুমার এর ব্যাস বাক্য করলে কী হবে? রাজার কুমার। চলো 50 নম্বর প্রশ্নে, মোর অশ্রু তোমারে কাঁদায়। রেখাঙ্কিত পদের কারক হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক নাকি নিমিত্তকারক? তো এটি হয়ে যাবে কর্মকারক। তো এই ছিল আজকে তোমাদের জন্য 50টি প্রশ্ন। আজকের এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে নিজে থেকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।